দেখছেন কুচবিহার টাইমস ফেসবুক লাইভ। আমরা আছি গল্প আড্ডা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি তার নতুন করে কোনো পরিচয়ের দরকার নেই। তিনি কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং। আজ তার কাছ থেকে শুনবো তার মতামত, তার কথা এবং তার অভিমত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। দাদা, প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, দুদিনের কোচবিহার সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনাদের সঙ্গে তিনি বসেছিলেন সাংগঠনিক বিশেষ কিছু আলোচনায়। আলোকপাত করবেন কি কি আলোচনা হলো, কি বার্তা দিলেন তিনি? আমি প্রথমে জানাই কুচবিহার টাইমসকে এবং তার যারা এখানে আছেন এই টাইমসের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কুচবিহারবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গেলকাল আমাদের মুখ্যমন্ত্রী কুচবিহারের এসেছিলেন। মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়নের যে কারিগর বলা চলে এবং সর্বধর্ম সর্বজাতকে নিয়ে যে মুখ্যমন্ত্রী চলার একটা দিশা দেখিয়েছে সমস্ত মানুষকে বেঙ্গলে, তার অনুগামী আমি এবং তার একজন সৈনিকও বটে। তো সেখানে মুখ্যমন্ত্রী, আমি কাউন্সিলর ছিলাম অনেক আগে, তখন এই দলটা ছিল না, তখন নির্দলীয় হিসাবে দাঁড়িয়েছি, কোনো সময় কংগ্রেসে দাঁড়িয়েছি, তারপর কংগ্রেস থেকে আজকে তৃণমূলে আমি কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে প্রশাসক। এটা একমাত্র মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাতে তাকে আমি অনেক অনেক স্বাগত জানাই, অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জ্ঞাপন করি। কালকে মুখ্যমন্ত্রী আসছেন এবং তাদের মধ্যে 14-15 জনের একটা লিস্ট ছিল যে এয়ারপোর্টের ভিতরে বসে মুখ্যমন্ত্রী আলাদাভাবে একটা বৈঠক করবেন। তো সেখানে মন্ত্রীরা ছিলেন, এমএলএরা ছিলেন, আমি ছিলাম, রাজ্য সভাপতি ছিলেন, পার্থপ্রতিম রায় ছিলেন, বংশীবদন ছিলেন। এইভাবে করে 14-15 জনকে নিয়ে একটা মিটিং সভা হয়েছিল। সেই সভায় তিনি বলেছেন, কোনো কড়া বার্তা সেবে দেননি, তিনি সবাইকে এই নির্দেশ দিয়েছেন তোমরা সবাই একসাথে চলো, দলের কর্মী হিসাবে, দলের নেতৃত্ব হিসাবে যেটাই মানো, তোমরা দলটাকে যাতে ঠিক মতো থাকে, দলটা সবাই যাতে একসাথে কাজ করতে পারে, সেই দিকটা তোমরা চিন্তা ভাবনা করবে আগামী দিনে। এই বার্তা করে আমি পৌরসভার অনেক দিন ধরে ফাইল, আমার কাজ হচ্ছিল না, ফাইল হারিয়ে যাচ্ছিল। তারপর অনেকবার আমার টাকা এখান থেকে ফেরত গেছে, সেই টাকা ব্যাপার নিয়ে আমি ক্যালকাটা অনেকবার দরবার করেছি, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েছি, পুরো ফাইলটাই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলাম, বললাম যে কুচবিহারের অপূর্ণ কাজগুলি এগুলো বাকি আছে, এই কাজগুলি আপনাকে ফাইল তুলে দিলাম, আপনারা নিশ্চয়ই দেখবেন ব্যাপারটাকে। ইনি বলছেন নিশ্চয়ই দেখব। তো সেখানে পৌরসভার প্রশাসক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে আর দলীয় পৌরসভা, সেখানে আমার যা পৌরসভার থেকে দায়িত্ব পালন করার সেই দায়িত্বগুলো আমি পালন করেছি। স্যানিটাইজেশন করা, রাস্তায় ওয়াটারিং করা, জঙ্গল পরিষ্কার করা, তারপরে ব্লিচিং দেওয়া, আর থেকে নিয়ে স্বাগত প্লেকার্ড লাগানো পর্যন্ত থেকে নিয়ে মাঠ পরিষ্কার করার থেকে নিয়ে সমস্ত পৌরসভার দায়িত্ব পালন করছে পৌরসভার, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন। তো আমাদের যে সিনিয়র আমাদের সিকিউরিটি ইনচার্জ, সেও মেডিকেল কলেজে ডেকে নিয়ে আমাকে বললো কিছু কিছু কথা, সেগুলোও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম। আমার এডিএম ফোন করেছিল কিছু কাজের জন্য, যতটুকু পারেছি আমরা করেছি। তো কালকে আমাদের এই বার্তা দেওয়ার পরে আজকে আমরা জনসভা হবে এটুকু আমরা জানি। জনসভায় যে দায়িত্ব পালন করার মাঠ হচ্ছে, মঞ্চ হয়েছে। তো প্রতিবার আমরা যেভাবে যাই, আমরা সেইভাবে মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করি। হঠাৎ সিকিউরিটি আমাকে বললো আপনি ডান দিক দিয়ে এই মঞ্চে যান। ঠিক এই জায়গাটা দিয়ে আসছি দাদা, গতকাল এত সুন্দর গঠনমূলক একটা আলোচনা হওয়ার পরে আপনার কথা অনুসারে আজকে কিন্তু আপনাকে মঞ্চে দেখা গেল না। কেন গেল না? আপনাকে কেন আসেননি? সেদিকে আমি যাচ্ছি। আমাকে যখন সিকিউরিটি বললে এদিক দিয়ে যান, আমি হঠাৎ দেখলাম যে এটা নিচু মঞ্চ, মেন মঞ্চ সামনে। তাহলে মেন মঞ্চ আমি অনেকক্ষণ তাকিয়ে পর্যালোচনা করছিলাম, দেখছিলাম যে মেন মঞ্চে কারা আছেন, এখানে কারা আছেন। সবাই সম্মানীয় ব্যক্তিরা, আমি কারো প্রতি অবজ্ঞা করছি না, যারা নিচে বসে আছে উপরে আছে সম্মানীয় ব্যক্তি। কিন্তু যেই পৌরসভার আন্ডারে পৌর প্রশাসক আমি, আর পৌরসভার সীমানার মধ্যে হচ্ছে, এটা দিনাটা মাথা ভাঙা তুফানগঞ্জ হতো, আমার কিছু বলার ছিল না, আমি ভাবতাম না কিছু। সেইখানে এই পৌর প্রশাসক হিসাবে আমাকে দায়িত্ব ছিল মঞ্চে রাখার দায়িত্বটা, আজকে যারা লিস্ট করেছে তাদের দায়িত্ব ছিল এটা পালন করার জন্য। কারণ আমিও তো অংশীদার এই মানে মঞ্চের হোক এই মিটিংয়ের জন্য। আজকে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে অন্য কিছু কোনোদিন ভাবিনি, অন্য কিছু চিন্তা ভাবনা করে দলকে ভাঙানোর চেষ্টা করিনি কোনোদিন। আজকে ওরা দেখলাম, যখন আমি দেখলাম মঞ্চে আমার ওদিকে যখন আমার ইয়ে নেই, তখন চারদিক দিয়ে আমার কাছে ফোন আসা শুরু করলো ছেলেপেলেদের, কাউন্সিলরদের, যে তোমাকে দাঁড়া করে রাখছে, কারণটা কি?
তোমার ওখানে আমি দেখলাম যে মেইন মঞ্চে বোধহয় আমার জায়গা নেই, এবং মেইন মঞ্চে যাদের দেখলাম তারা মেইন মঞ্চে উঠার উপযুক্ত না, তারা মেইন মঞ্চে উঠছে। একটা জেনারেল সেক্রেটারি উঠতে পারে, আরো 5টা জেনারেল সেক্রেটারি কি করছে? একটা জেনারেল সেক্রেটারি যদি উঠানো হয় তো জেনারেল সেক্রেটারি আরো 5 জন আছে। একটা যদি কেউ জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত আজকে ওখানে উঠে নেই, জেলা সভাপতিকে কেন স্থান দেয়নি আমি জানি না, সে আমার উপরে, আমি একটা পৌরসভার দায়িত্বে, সে তো ডিস্ট্রিক্টের দায়িত্বে। তো এইভাবে যে মানুষকে অপমান করা, আমি তখনই আমাকে সবাই যখন বললো আমি নিজে ভাবলাম যে এটা বিরাট অপমান ব্যাপার, আমাকে একটা অপমানের রাস্তায় খাড়া করে দিয়েছে। তখন আমি বললাম এখানে আমার থাকা উচিত না। আমি আস্তে করে মঞ্চ থেকে বেরিয়ে নিয়ে গিয়ে আমি একখানে গেলাম, টিভিতে মমতা ব্যানার্জির ভাষণটা আমাকে শুনতে হবে, সমস্ত ভাষণ শুনলাম। ওই একই ঐক্যের বার্তা তিনি সবাইকে দিলেন। মঞ্চের মধ্যে যে লিস্টটা নাম পড়ে প্রতিবার যেটা বলে যে লিস্টে ধারণা, সেখানেও আমার নামটা রাখেনি। তার অর্থটা কি? ও যখন প্রথম এমপি হয়েছিল, আমাদের এখন সভাপতি, দিল্লির রাস্তা চেনে না, আমাকে সুব্রত বক্সি আমাকে ক্যালকাটা থেকে পাঠিয়েছিল ওকে দিল্লিতে জয়েন করানো পর্যন্ত আমি থাকি, কিছুদিন থেকে ওকে যাতে রাস্তাঘাট এবং ও থাকার যাতে মানসিকতা তৈরি করার করে আমি সেই সময় নিজের প্লেন টিকিট আরো 2-1জনকে নিয়ে দিল্লিতে গিয়ে জয়েন করানোর পরে আমি 10 দিন থেকে তারপর দিল্লি থেকে ব্যাক করেছি। এমপি গিয়েছে, কিন্তু ওর সম্মান যতটুকু পাওয়ার দরকার ভাই হিসাবে, ছোট হিসাবে, আমি সেই সম্মানটাকে আগাগোড়া দিয়ে গেছি। এখন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে, সেখানে আমার নিজের পয়সার অর্থ ব্যয় অনেক জায়গায় মিটিং, স্ট্রিট কর্নার থেকে জনসভার থেকে অনেক কিছু আমি করেছি, কিন্তু তার দায় আজকে তার জন্য আমি বিরাট উপহার পেলাম যে একটা মঞ্চে আমার জায়গা হলো না, সেখান থেকে আমাকে সরিয়ে যে অপমান করা হলো, তার জবাব আগামী দিন কুচবিহারের জনতা দেবে। এবং যে কারিগররা খাড়া করার চেষ্টা করছে, যে মূর্তিও গঠন করার চেষ্টা করছে, তার মধ্যেও পড়বে, সে চিন্তা ভাবনা করবে আগামী দিন আমার অবস্থা কি দাঁড়ায়, মানুষ তার যোগ্য জবাব দেবে। এবং এর পক্ষে যারা এরকম কিছু কথাবার্তা বলছে তাদেরও চিন্তা ভাবনা করা উচিত, আগামী দিন আমি কোথায় থাকবো, আগামী দিন আমার জায়গা কোথায় হবে, সেদিন সে কি উত্তর দেয় তার অপেক্ষায় আমি থাকবো। অর্থাৎ আমি দল ছাড়ার কোনো পরিকল্পনা আমি নেইনি। আমি যেহেতু মমতা ব্যানার্জির অনুগামী এবং আমি সৈনিক, এই জন্য দল ছাড়া কোনো পরিকল্পনা, কিন্তু এই অপমান আমি বলতে পারবো না যে অপমান আমাকে করছে আজকে। ঠিক অপমানের কিন্তু আরেকটি অভিযোগ কোচবিহার থেকেই উঠেছিল। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী তুলেছিলেন, তাকেও অপমান করা হয়েছিল, তিনি কিন্তু আজকে দল থেকে সরে গেছেন। ঠিক একই ধরনের অপমান কি আজকে আপনি সম্মুখীন হলেন, মানে একই অপমানের সম্মুখীন হলেন কি? না, আমি সেই সম্মান বোধটা আজকে, এবং মিহির গোস্বামীর মতো হচ্ছে বাজে অপমান, এটা বলা চলে। মিহির গোস্বামী তো উপরে উপরে বাইরে বাইরে হয়েছে, কিন্তু আমাকে আজকে সারা কুচবিহার ডিস্ট্রিক্টের সামনে যে মঞ্চে উঠতে না হতো, আমার নামটাকে পর্যন্ত মমতা ব্যানার্জির মুখ দিয়ে না বার করা, এটা আরো বড় অসম্মানের ব্যাপার। যেহেতু আমার নেতৃত্বকে আমি সম্মান দিই, সেহেতু নেতৃত্বের জন্য অপেক্ষা করব। আমার পৌরসভার যে দায়িত্ব দিয়েছে সে পৌরসভার কাজ করব। যেদিন মনে হবে দলের যে ভূষণ সিং আর দরকার নেই, সেদিন আমি আস্তে করে সরে যাব, সে সন্ন্যাস গ্রহণ করি না অন্য কিছু চিন্তা ভাবনা করি, সেটা আগামী দিন আমি ভাববো। কিন্তু আমার আজকে যে অসম্মানের এর জন্য কিন্তু দায়ী আমি বলবো আমার যারা আজকে এই দায়িত্ব পালন করেছে তাদের জন্য দায়ী, এবং উপযুক্ত অধ্যায় শুরু হলো, এটা আমি বলে দিলাম। আপনি নিজের একটি বক্তব্যে ইতিমধ্যেই বলেছেন যে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে আপনি একটি মেসেজ করেছেন এবং তাতে আপনি কিছু কথা লিখেছেন, কি বলেছেন তাকে? কি তাকে বললাম, তোমার সাথে যারা ঘোরাফেরা করছে একদিন তারাই তোমার পিছন থেকে ছুরি মারবে। আমি তোমাকে ভাই হিসাবে হোক আর ভালো পরামর্শ দিতে হয় গার্জিয়ান হিসাবে তোমার পাশে ছিলাম, আছি, থাকবো বলেছিলাম, কিন্তু আজকে তুমি যে দুর্ব্যবহারটা করলো এই জন্য তুমি কিন্তু যোগ্য জবাব একদিন পাবে, এটাই ওকে মেসেজ দিলাম আমি। তাহলে কি যে ঐক্যের বার্তা গতকাল আপনার কথায় সাংগঠনিক দলীয় সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আজকে সকালে সভায় যে সাংগঠনিক ক্ষমতার একত্রিতভাবে কাজ করার যে বার্তা উনি দিয়েছিলেন, সেটা কোচবিহারে কোথাও লঙ্ঘন হচ্ছে, কোথাও কি সেভাবে কাজ হচ্ছে না? এটা অনেকদিন ধরে বলে এসছি, এই কথাটা অনেকবার আমি পেপারে দিয়েছি, ছোটখাটো এরকম আমরা স্টুডিওতে কিংবা আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি দিয়েছিলাম। আমাদের যখনই কোনো নেতৃত্বকে ক্যালকাটা ডেকে নিয়ে ওদের সমস্তভাবে বোঝানোর চেষ্টা করেছে এইভাবে করে, কিন্তু সেই জায়গাটা আমরা কি দেখেছি, ওখান থেকে বাড়ানোর পরে চৌকাট পাড়ানোর পরে যার যার ভাবমূর্তি ধারণ করে। আজকে নেতৃত্বরা যদি তার ভাবমূর্তি ধারণ করে, আজকে লোকে কার উপরে বিশ্বাস রাখবে? আজকে যারা সমর্থক তারা কার উপরে বিশ্বাস করবে? ওরা তো বিভ্রান্তে পড়ে যাবে, বিভ্রান্ত করে মানুষ বিভ্রান্ত ডিসিশন নেবে, আগামী দিনে বিভ্রান্ত ডিসিশন নেবে। তো আজকে আমাকে যেটা বলছে, আমার পরিবার সহ আমার বন্ধু বান্ধব নালো কুচবিহারে তো আমার 10,000 এখনো আমার লোক আছে, ফলোয়ার আছে, এখনো আছে,
আমার কাউন্সিলররা এই জন্য আজকে আমাকে বলছে যে এটার সাথে কোনো আপোষ করা যাবে না। তো সেই জায়গার মধ্যে যাচ্ছে, আগামী দিন কি হবে আমি জানি না, তবে দলের এখনো আমি সৈনিক, দলের হয়ে কাজ করব। যেদিন মনে করব যে এর চেয়ে অপমান বোধ হচ্ছে, আরো আমাকে মানে ছোট করার চেষ্টা করছে, সেদিন যোগ্য জবাব দেবো, যোগ্য চিন্তা ভাবনা করবো। আজকের এই ঘটনা কোথাও কি দলকে ক্ষতিগ্রস্ত করলো? ডেফিনেটলি করলো। এই যে আমার কাছে বার্তা দিচ্ছে, আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করছে, আমি সত্যি কথাগুলো যেগুলা সেগুলো আমি তুলে ধরছি। এটা দলের ক্ষতি ছাড়া দলের কি উন্নতি হচ্ছে? এটা আজকের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নিরিখে যথেষ্ট ক্ষতি হয়েছে বলেই কিন্তু দাবি করছেন ভূষণ বাবু। কারণ অপমান, যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তারা সঠিক সম্মান দিচ্ছেন না দলীয় নেতৃত্বদের, এবং যারা বর্ষিয়ান নেতৃত্ব আছে, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী আছে, তাদেরকে ঠিক এমনটাই কি হচ্ছে দাদা? একদম এমনটাই হবে। আজকে আমি কলেজ রাজনীতি থেকে, ছাত্র পরিষদ থেকে এখানে আসছি। আমি আজকে যোগ্য প্রমাণ করতে করতে আমাকে কিন্তু দায়িত্ব একটা দল কাকে দেয়, যার সম্পূর্ণ রূপে সবার সাথে মিলে মিশে চলতে পারবে, দলটাকে রক্ষা করতে পারে, দলের যারা নেতৃত্ব তাদের সম্মান যাতে হানি না হয় সেই চেষ্টা করবে। কিন্তু এই দলের এই জায়গার মধ্যে এসে সে নিজেকে কি জাহির করতে চায়, নিজে দেখছে। রবি ঘোষ যখন ছিল, আমি দেখেছি রবি ঘোষের নেতৃত্বে হয়তো আমার সাথে কিছু মতবিরোধ হয়েছে, কিন্তু স্টেজে অন্তত আমি প্রথমবারই আমি ওকে আমার ওই মেইন স্টেজে আমি ঠাঁই পেয়েছি, এবং আমাকে বারবার যে মঞ্চের মধ্যে অন্তত ভূষণ সিং বা কাউন্সিলর এই সম্বোধনটা পর্যন্ত করেছে। কিন্তু সেই নামটাও রাখেনি, আমার নামটা যাতে ওখানে প্রচার হয়। আমরা কথা বলছি ভূষণ বাবুর সাথে গল্প আড্ডা অনুষ্ঠানে। ভূষণ বাবু নিজের যথেষ্ট ক্ষোভ আজ উগরে দিচ্ছেন কিন্তু ক্যামেরার সামনে। আমাদের দর্শক বন্ধুদের কাছে আমরা আবার ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো। রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড। কোচবিহারের লাল দিঘির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। শ্রীজি মানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভান্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি। এই মৌসুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। ড্রেসেস সেন্টার, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপনারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 03582224380। Not all of us can do great things, but we can all do small things with great love. This philosophy has been the benchmark for the students at the Karnataka School of Nursing. The courses like GNM, BSc and MSc Nursing are available here. Situated
in the heart of the Silicon Valley of the nation Bangalore. The Karnataka School of Nursing is well known for its professional, qualified and service-oriented staff and its assurance of placements. In Coach Bihar and Shiliguri, our authorized admission center is Nivedita Educational Institute. পঁচিশ বছর ধরে আপনাদের সেবায় আপনার শখের গাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলুন আমাদের কাছে। ঘোষ মোটর, SM রোড, ধর্মতলা, কোচবিহার। মোবাইল 9434136654। হ্যাঁ, চলো ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে আছে কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং। আমরা আছি গল্প আড্ডা অনুষ্ঠানে। ফিরে আসবো ভূষণদার কাছে। ভূষণদা, একটা বিষয়ে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু উঠে আসছিল যে আপনার পাশাপাশি আরো 3 জন পৌর প্রশাসককে আপনার সাথে কোনো রকম যোগাযোগ না করেই আপনার সামনে নিয়ে আসা হয়েছে। এটা কতখানি সত্যি বা কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটাও তো আমার একটা অভিযোগ আছে। আজকে পার্থর মাথার উপরে যদি কাউকে বসানো হয়, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই ওরকে জিজ্ঞাসা করবে, তোমার উপরে এই দায়িত্ব দিলাম, এই এদের বসাতে এসেছি, তোমার অভিমতটা কি? আজকে পৌর প্রশাসক হিসেবে পৌর প্রশাসকের উপরে কাউকে দায়িত্ব দিবে, সেটা একবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমার পছন্দের ব্যাপার আছে, পৌরসভা কিভাবে ভালো মতো চলবে না চলবে তারও ব্যাপার আছে। যাদের বসেছে তারা সব আমার আপন আমি মনে করি, কিন্তু ওর ডিউটি ছিল আমাকে একবার জিজ্ঞাসা করা। এখন পার্থর উপরে আমি মারতে গেলে পার্থকে একবার জিজ্ঞাসা করে বলবো, এই পার্থ এটা আমি করছি, তোমার উপরে দায়িত্ব দিচ্ছে, ওকে এখানে বসাচ্ছি। সেটা পার্থ যদি মনে করে না দাদা এটা করো না, তুমি এভাবে করো, সেই জবাবটা দেওয়ার মতো একটা জায়গা থাকতো। কিন্তু আমাকে না জানিয়ে ও একটা পৌর প্রশাসক এইভাবে করে আমার উপরে বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। পৌর প্রশাসক হিসাবে রাহুল আমাকে ফোন করেছিল 2 দিন আগে, আমার মুখ্যমন্ত্রী আছে 2 দিন পরে একবার আয়, তখন আমি তোদের জয়েন করে নিয়ে তারপরে একটা মিটিং ডেকে দেবো। কিন্তু ওরা অফিসে গিয়ে সবার সাথে কথাবার্তা বলেছে, আমি খারাপ পাচ্ছি না, কিন্তু লোকেরা খারাপ পেয়েছে, এখনো দায়িত্ব পেল না। তারা পৌরসভায় গিয়ে আমাদের দপ্তরের খোঁজ নিচ্ছে, ওদের কাছ থেকে জানতে চাচ্ছে। সবাই বলছে যে তো চিনি না, আমরা জানি না, শুনছি, এবং আমাদের এখানে মিটিং করেও আমাদের পূর্ববর্তী জানায় না। অতএব এই জিনিসটা হয়তো খারাপ হয়েছে, আমি এদের কোনো ছেলেদের খারাপ বলবো না, সবই আমার জানাশোনা, কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল, এটা ওর করা উচিত হয়নি। আগামী দিন আমারও অপেক্ষায় আছে, আগামী দিন কি হয় আমি দেখবো। তাহলে কি কার উপরে কারকে বসাতে পারে, এটাও আমি অপেক্ষায় আছি। তাহলে কি আপনারা মনে করছেন কোথাও জেলা তৃণমূলের নেতৃত্বরা হিটলারি রাজত্ব করছে দলের ভিতরে? হিটলারি বললে তো ভালো, তাও বদমাস, এলাকে বলবো পিওর বদমাস। এরা দলটাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেছে। যেহেতু এক সময় এমপি হতে পারেনি, একটা জানা এত বড় কৌরব বংশ আজকে একটা শকুনির জন্য শেষ হয়ে গিয়েছিল। এত বড় কৌরব রাজ এটা শকুনির পরামর্শে সংসার হয়ে গিয়েছিল। তো সেইভাবে এত বড় দলটাকে শেষ করার জন্য যে উঠে পড়ে লাগছে, কিছু বলার নেই। সামনেই 2021 বিধানসভা নির্বাচন, এই দলীয় অন্তর্দ্বন্দ্ব, একটু পরে এই দলীয় অন্তর্দ্বন্দ্ব ঠিক কতটা দলকে ক্ষতি করবে বলে মনে করছেন? আমি দলীয় অন্তর্দ্বন্দ্ব মনে করছি না, আমি এটাকে বলছি দলটাকে কেউ ক্ষতি করছে। আমরা দলের ক্ষতি করবো না, আমরা দলের ক্ষতির মধ্যে নেই। দলটাকে ক্ষতি করছে এটা রাজ্য নেতৃত্বের বোঝা উচিত যে প্রথম থেকেই ওর সাথে কেউ নেই, ওর পাশে আমরা ছিলাম। প্রথম থেকে আমাদের যারা তৃণমূলটাকে এখানে গঠন করলো, তৃণমূলটাকে যারা কুচবিহারটাকে প্রসার করেছে, যারা নাকি এখানকার মন্ত্রী, যারা নাকি দলের হয়ে মার খেয়েছে, আজকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এ তো মানে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করলো এরকম অবস্থার মধ্যে। তো এটার যোগ্য জবাব পাইতেই হবে ওকে। তৃণমূল কংগ্রেসের যে লড়াইয়ের সময়টা, সেই সময়টায় জেলা সভাপতির ভূমিকা ছিল না। তৃণমূলের যে লড়াইয়ের সময় যে লড়াই করেছিল, কোথায় ছিল? এ কোথায় ছিল?
সেদিন ও সিপিএম করতো, সে সিপিএম ঘরানার থেকে আসছে। রবীন্দ্রনাথ ঘোষ ওকে তুলে নিয়ে এসে মানুষ করলো। আজকে রবীন্দ্রনাথের ঘোষের অবদান যদিও ভুলে যায়, আমার কিছু বলার নাই, তাও আমি রবীন্দ্রনাথের কিছু ত্রুটি ভুটি সম্বন্ধে রবীন্দ্রের বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করছি অনেকবার। আমি পার্থকে বলছি যে তুমি তোমার মতো চলো, আমরা পাশে আছি। ঠিক সঠিক সিদ্ধান্ত নিবা, ভালো লোকের পাশে থাকবা, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, দলের কাজ করতে হবে, আমরা তোমার পাশে আছি। এগুলা করার জন্য তোমাকে কিন্তু দল বসায়নি। আজকে দল ওকে বসিয়েছে, দল চিন্তা করতে হবে ওর জন্য দল সংগঠিত থাকবে না ভাঙবে, রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করবে। আজকে এই যে আপনার ক্ষোভ, এই ক্ষোভ কি শুধু আপনার না, আপনার সঙ্গে কাউন্সিলররাও রয়েছেন? আমার সাথে আমার কাউন্সিলররা আছেন, আমার সাথে আমার জনগণ আছে। আমি বললাম তো কালকে আমি 10,000 লোককে মাঠে নামাতে পারি, রাস্তায় নামাতে পারি বিদ্রোহের জন্য। আমি বিদ্রোহ করতে আসিনি, আমার ক্ষোভ উগড়ে দিচ্ছি। আমি বিদ্রোহ করার জন্য, দলের প্রতি আমার বিদ্রোহ তার কোনো অধিকার নাই এখন পর্যন্ত। আমি দলকে ভালোবাসি, দলের সেবক হিসাবেই থাকবো, কিন্তু যদি ক্ষতি করার হয় 10,000 লোক নিয়ে কালকে আমি মিছিল করে এর প্রতিবাদ জানাতে পারি। তাহলে বর্তমানে দাঁড়িয়ে এই অবস্থার উপরে দাঁড়িয়ে দলটি কোন পজিশনে রয়েছে কোচবিহার জেলার নিয়ে? আমি জানি না, এটা সে বলতে হবে, যার যে এগুলা ঘটনা করছে সেই যোগ্য জবাব দিতে হবে। আমি তো আমার মতামতটা জানালাম খালি। এই বিষয়ে কি রাজ্য নেতৃত্বের সাথে আপনার কোনো কথা হয়েছে? না, কথা হয়নি, কথা বলবো। আমি কালকে দেখি, আমি কথা বলবো না, চিঠিতেই জানাবো। ভূষণবাবু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন আজকের ঘটনার নিরিখে। আমরা আরেকটা বিষয় তার কাছ থেকে শুনে নেব। আচ্ছা ভূষণদা, বারবার করে সিনিয়র নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু পার্থপ্রতিম রায় মানে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উঠে আসছে। একদা রবীন্দ্রনাথ ঘোষ ক্ষোভ উগড়ে দিয়েছেন, মিহিরবাবু তো চলেই গেলেন দল থেকে, অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারা বারংবার মুখ খুলেছেন, বিনয় কৃষ্ণ বর্মন মুখ খুলেছেন। তাহলে তারপরেও দল কি হিসেবে কি ভাবনা পরিকল্পনা করছে, বা আপনারাই বা আলাদাভাবে কোনো ভাবনা পরিকল্পনা করছেন কিনা? না, আমার তো ভাবার অবকাশ নেই। আমাকে যে দায়িত্ব দিচ্ছে পালন করছে দল, সেই দায়িত্ব পালন করছে। দলের তো এক একজনের উপরে দায়িত্ব দেয়, আমাকে যে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি এবং দলটা যাতে সমর্থিত থাকে, ঐক্যবদ্ধ থাকে, তার প্রচেষ্টা করছি। এখন বুঝছি, আমি আজকের দিনের পরে আমি বুঝতে পারলাম যে আমাদের দলের সিনিয়র লিডাররা ওর বিরুদ্ধে কেন ক্ষোভ প্রকাশ করেছিল। আমি ভাবছিলাম যে খুব ভালো ছেলে, এডুকেটেড ছেলে, একটা পন্থা নিয়ে চলে, একটা মত নিয়ে চলে, সবার সাথে মিশতে পারে, এই ভেবেছিলাম। কিন্তু সে তো মানে আমার দরজায় আসার উপযুক্ত না। আগামী দিনে আমার দরজায় ঢুকে দিব কিনা আমি চিন্তা ভাবনা করবো। এমনকি সব ব্লক প্রেসিডেন্ট চিন্তা আজকে হলো, পাবলিসিটি হয়ে গেল। আজকে আমার টাউন কমিটির এখন পাবলিশ করেনি, তার মানে ও অন্য কোনো চিন্তা ভাবনা করছে। আজকে যেই ব্লক কমিটি আমাদের টাউনে নিরঞ্জন দত্তর অধিনায়কত্বে, নিরঞ্জন দত্তর দায়িত্বে যে ব্লক প্রেসিডেন্ট আমার হওয়ার কথা টাউন ব্লক, সেটাকে এখন ডিক্লেয়ার করে না, এটাকেও ভাঙানোর চেষ্টা করছে। তবে লোক ছেড়ে কথা বলবে না, কালকেই দেখা যাবে, এর রিপোর্ট কিছু কিছু কালকে পাবে ও। মানে মূল ক্ষোভটা হলো জেলা সভাপতির বিরুদ্ধে, মানে জেলা সভাপতি দলটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, একদম দলের শেষ করার চেষ্টা করছে। এটা দল না বুঝতে পারলে আগামী দিন রাজ্যের নেতৃত্বরা বুঝতে পারবে, আমার মুখ্যমন্ত্রী বুঝতে পারবে যে কোন মহানায়ককে আমি দলকে সুসংগঠিত করার জন্য বসিয়েছি। এটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পারবে। সামনেই 2021 বিধানসভা নির্বাচন, তার আগে দুদিনের কোচবিহার সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু ঐক্যের বার্তাই দিয়ে গেছেন, কিন্তু কোথাও কি দেখা যাচ্ছে ফাঁক? এই ফাঁক কি রয়েছে ভূষণদা? দেখাই যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ সামান্য মানা কত বড় সাধ্য, তার বুকের পাটা বড় হতে পারে। আজকে রাজ্যের নেতৃত্ব মুখ্যমন্ত্রী, যে রাজ্যের অন্যতম মুখ্যমন্ত্রীর আর দলের সব মানে ভারতের তৃণমূল নেত্রী, তার কথা অমান্য করে কার ক্ষমতা আছে? এ তো চিন্তাই ভাবনা করছে না, বলে নেত্রীর মতো হলো, নেত্রী আমাকে ছাড়া চলবে কি করে? এটা যদি ধারণা করে তার সে গুড়ে বালু। আমরা মোটামুটি আমাদের কথোপকথনের শেষ লগ্নে পৌঁছে গেছি। ভূষণদা, আপনার যারা অনুগামীরা আজকে রয়েছেন, আমাদের দর্শকও রয়েছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কিভাবে কি বলবেন তাদেরকে আজকের এই ঘটনা নিরিখে? মানুষের, যে কোনো দলেরই হোক, মানুষ তো মানুষের ভালো মন্দটা বুঝে সবকিছু চিন্তা ভাবনা কিন্তু করতে পারে। কিন্তু আজকে যে রেজাল্টটা দাঁড়িয়েছে, আজকে আম জনতা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে যোগ্য সম্মান না দিতে পারো,
যোগ্য সম্মানটা দিতে পারবো, অপমানটা যাতে না করে। এই অপমান আপনি হয়েছেন, এর ফলে কি অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে? দলত্যাগ বা বসে যাওয়ার কোনো পরিকল্পনা, কোনো আলাদা কোনো? না না না, এখনো আমাকে তো রাজ্যের থেকে আমি কোনো বার্তা, আমি ডিস্ট্রিক্ট নেতৃত্বের উপরে এই বার্তাটা দিচ্ছি। ডিস্ট্রিক্ট নেতৃত্ব যা যে অপমানটা করছে তার বিরুদ্ধে আমার ক্ষোভ। রাজ্য নেতৃত্ব তারপরে নিশ্চয়ই এই খবর যাবে, রাজ্য নেতৃত্ব প্রশ্ন করবে, তার উত্তর দিব। রাজ্য নেতৃত্ব যদি মনে করে না ভূষণ তোমার এখানে থাকা চলবে না, অটোমেটিক আমি একদম স্বাগত জানিয়ে সরে যাব। আমরা কথা বললাম ভূষণদার সাথে, সরাসরি তার বক্তব্য, তার মতামত, তার ক্ষোভ তিনি উগড়ে দিলেন আমাদের ক্যামেরার সামনে, আমাদের দর্শক বন্ধুদের সামনে। আমরা ফিরে আসবো আবার গল্প আড্ডা অনুষ্ঠান নিয়ে। আজকের জন্য এখানেই আমরা থাকছি। নমস্কার আমাদের সকল দর্শক বন্ধুকে। নমস্কার দাদা। ধন্যবাদ। কুচবিহার টাইমসের মাধ্যম দিয়ে যে বার্তা দিলাম, অনেকের খারাপ লাগুক ভালো হলুক, আমি যেটা উপযুক্ত মনে করছি সেটাই আমি বার্তা দিলাম। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 25 বছর ধরে আপনাদের সেবায়। আপনার শখের গাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলুন আমাদের কাছে। ঘোষ মোটর, ধর্মতলা, কোচবিহার। মোবাইল 9434136654।